আমার বাসার কাজের মেয়েটার বয়স 13। মেয়েটার নাম সুখী। ওই দিন সুখীর খুব পেটে ব্যথা হওয়ায় আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার সুখীর চেক আপ করে বলল সুখী মা হতে চলেছে। কথাটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ এটা কিভাবে সম্ভব? সুখী অবিবাহিত, আর আমার বাসায় আমি আর ঐরণ্য ছাড়া আর কেউ নেই। তাহলে সুখীর এই অবস্থা কেন হবে? ঐরণ্য সুখীকে একদম মেয়ের মতো মা মা করে ডাকে। বিয়ের এতদিন পরও আমাদের কোনো সন্তান হয়নি, তাই আমরা দুজনেই সুখীকে নিজের মেয়ের মতো ভালোবাসি। সুখীকে আমরা কাজের জন্য আনিনি, আমি সারাদিন বাসায় একা থাকি, তাই অরণ্য সুখীকে নিয়ে এসেছি যাতে করে আমার যেন একা না লাগে। কিন্তু সুখীর এই হাল কী করলো? আমি এই পিঠ ও পিঠ ভেবেই যেন কিছু পাচ্ছিলাম না, তাই কিছুটা বিস্মিত হয়ে ডাক্তারকে বললাম, আপনি হয়তো কোথাও ভুল বলছেন। এত ছোট্ট বাচ্চা প্রেগনেন্ট হবে কি করে? আর ওর তো এখন বিয়েই হয় না। ডাক্তার আমাকে জোর দিয়ে বলল যে সুখী প্রেগনেন্ট অ্যান্ড 2 মাস রানিং। আমি ডাক্তারের কথা বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু সব রিপোর্ট সাক্ষী দিচ্ছে যে সুখী মা হতে চলেছে, তাই বিশ্বাস না করেও পারছি না। তাহলে কি অরণ্য সুখীর সাথে এমন করেছে? না আমি কি ভাবছি? দীর্ঘ 7টা বছর প্রেম করে অনেক কাঠ খড় পুড়িয়ে আমি অরণ্যকে পেয়েছি। আমাদের বাচ্চা হয় না ঠিক আছে, কিন্তু অরণ্য এসব নিয়ে আমাকে কখনো আঘাত করে কথা বলেনি, বরং কেউ কিছু বললে আমাকে সান্ত্বনা দিয়েছে। তাহলে সুখীর সাথে কে এমন করলো? এইসব ভেবে ভেবে আমার মাথা যেন ঘুরছিল। আমি কিছু না পেয়ে ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আসলাম। বাসায় এসে সুখীকে জিজ্ঞেস করলাম, মা তোমার সাথে কেউ কি কোনো নোংরা কাজ করেছে? তুমি কি বলতে পারবে মা, তোমাকে কোন ছেলে ধরেছে কখনো? সুখী কথাগুলো শুনে যেন আমার কথার মানেই বুঝতে পারছে না। সে হয়তো বুঝতেই পারছে না আমি কি বলতে চাইছি। কিছুটা না বুঝেও আমাকে উত্তর দিল, কি ভবে মামুনি, আমার তো কিছুই হয়নি, আর কিসের নোংরা কাজের কথা বলছো বুঝতে পারছি না। আমি কিছুটা বিস্মিত হয়ে সুখীকে বোঝাতে চাইলাম কেউ তার সাথে কোনো খারাপ করেছে কিনা। সুখী এই কথাগুলো শুনে এবার বুঝতে পেরেছে যে আমি সুখীকে কি বোঝাতে চেয়েছি। এবার খেয়াল করলাম সুখী বেশ ভয়ে লাল হয়ে গেছে। মনে হচ্ছে কিছু একটা সুখী লুকোচ্ছে আর আমাকে বলতে চাচ্ছে না। আমি বারবার ওকে জিজ্ঞেস করছিলাম, সত্যি কি বল, কেউ কি এমন করেছে? বারবার একই কথা জিজ্ঞেস করায় খেয়াল করলাম সুখী ভয়ে কাতর হয়ে যাচ্ছে আর নাসূচক মাথা নাড়ছে। আমার বুঝতে বাকি রইল না সুখী আমার কাছে কিছু লুকোচ্ছে, কিন্তু সেটা কি? তাহলে কি অরণ্য সুখীর এই হাল করেছে? না আমি কী সব ভাবছি? আমার অরণ্য এমন কখনো হতে পারে না। ও সুখীকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আমি এসব কি বলছি? তাহলে সুখীর এই অবস্থা কে করলো? কথাগুলো যতই ভাবছি ততই যেন মাথার ঝিম ধরে যাচ্ছে। সারাটা দিন আমার এভাবে কাটলো, কোনো কাজ করতে আর মন চাইল না। সন্ধ্যায় অরণ্য এসে খেয়াল করলো আমি বিমর্ষ অবস্থায় বসে আছি। অরণ্য আমাকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার কিছু হয়েছে? এভাবে যে বসে আছো মন মরা হয়ে? আমি নিজেকে একটু সামলিয়ে ভাবতে লাগলাম অরণ্য কি ঘটনাটা বলবো নাকি। মনে মনে ভাবলাম এখনই বলবো না, অরণ্য জড়িত থাকলে তাহলে হাতে হাতে ধরতে পারবো না। তাই অরণ্য উত্তর দিলাম, না এমনি বসে আছে, মনটা ভালো লাগছে না। সুখীর পেটে ব্যথা ছিল, তাই ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। সুখীর পেট ব্যথা কথা শুনে অরণ্য যেন বেশ অস্থির হয়ে উঠল। অস্থির হয়ে বলতে লাগলো, কি বলল ডাক্তার? সুখী এখন কোথায় আছে? অরণ্যর এই অস্থিরটা দেখে আমার কাছে কেমন জানি মনে হতে লাগলো। আমি কিছুটা চমকালাম ওর এই অস্থির দেখে। কিছুটা চমকে নিশ্চুপ করতে ওকে বললাম, এত অস্থির হওয়ার মতো কিছু হয়নি, তাহলে এত অস্থির হচ্ছে কেন? অরণ্য হয়তো ভাবিনি আমি এমন একটা জবাব দেব, তাই আমার জবাব শুনে অরণ্য বেশ চুপসে গেল। চুপসে গিয়ে মুখটা বেশ ফ্যাকাশে করে বলল, আধরা তুমি তো জানো আমি সুখীকে মেয়ের মতো ভালোবাসি, তাই এই অবস্থা কাজ করছে। কিন্তু তুমি এমন জবাব দিলে কেন হট করে? তুমিও তো সুখীকে মেয়ের মতোই ভালোবাসো। ও, তোমাদের তো আমার পরিচয় দেওয়াই হলো না। আমি আধরা, তেমন কিছু করি না, একজন গৃহিণী। এই যে অরণ্য, উনি আমার স্বামী। 7 বছরের প্রেম প্রয়ণ ঘটে আমাদের ভালোবাসা পূর্ণতা পায় 8 বছর আগে। এর মধ্যে আমাদের কুল আলো করে কেউ আসেনি, তাই সারাক্ষণ একা নিশ্চুপ থাকতাম। তাই অরণ্য সুখীকে এনে দিয়েছে যাতে আমার কষ্ট না হয়। অরণ্য সুখীকে কোথা থেকে এনে দিয়েছে তা আমি জানি না, তবে অরণ্য বলছিল সুখী নাকি রাস্তায় খুব অসহায় অবস্থায় পড়েছিল, তাই নিয়ে এসেছে। আমারও সুখীকে দেখে বেশ মায়া লাগলো আর ওকে নিজের কাছেই রেখে দিলাম। অরণ্য আর আমি দুজনেই সুখীকে নিজের মেয়ের মতোই আদর করি। কিন্তু হট করে ডাক্তার এমন বলায় বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কারণ এই বাড়িতে আমি আর অরণ্য ছাড়া আর কেউ থাকে না। একজন আসে, সে বাজার করে দিয়ে যায়, কিন্তু সে কখনো বাড়িতে প্রবেশ করেনি। তাই সন্দেহ তীরটা অরণ্যর কাছেই গেল। কেন জানি মানতে পারছিলাম না। অরণ্যর প্রতি তীব্র ভালোবাসার বিশ্বাসের কারণে হয়তো এমন হচ্ছে। আমি অরণ্যর কথা আর জবাবটা একটু এগিয়ে গেলাম। অরণ্যকে বললাম, ওইরকম কিছু না, আমার ভালো লাগছে না তাই এমনি বলতেছি। ফ্রিজে খাবার আছে, গরম করে খেয়ে নাও। অরণ্য আমার পাশে বসে বলল, তুমি খাবে না?
আমি জবাব দিলাম, আমার মন চাচ্ছে না। তাহলে আমি আর সুখী খেয়ে ফেলি। অরণ্যর মুখে সুখীর কথাটা শুনে যেন আমার গা জ্বালা শুরু করলো। তবু নিজেকে কিছুটা সামনে বললাম, আচ্ছা খাও, এই বলে রুমে চলে গেলাম। একটু পর রুমে কেন জানি মন টিকল না, তাই একটু ড্রয়িং রুমে উকি দিলাম। উকি দিয়ে খেয়াল করলাম অরণ্য সুখীকে খাইয়ে দিচ্ছে। যদিও এই কাজটা অরণ্য এর আগেও করেছে, কিন্তু কেন জানি আজকে মানতে পারছি না। তবুও নিজেকে সামলিয়ে নিলাম। হয়তো আমার ধারণা ভুল হতে পারে। রাতে অরণ্য আর আমি শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভাঙলো। আমি ঘুম থেকে উঠে খেয়াল করলাম অরণ্য আমার পাশে নেই। আমি বিস্মিত হয়ে উঠে ওয়াশরুমে চেক করলাম। খেয়াল করলাম ওয়াশরুমে অরণ্য নেই। আমি আবার সুখীর রুমের দিকে এগোলাম আর খেয়াল করলাম। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।